বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন ভারত বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং লিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ আর আমার ডানে রয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং দেশের দুজন প্রথিতযশা ব্যবসায়ী হিসেবে অর্থনৈতিক চালিকা শক্তির সঙ্গে যেহেতু আপনাদের দুজনেরই অত্যন্ত নিবিড় সম্পর্ক, আমার প্রথম জিজ্ঞাসা যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে, সেখানটাতে আপনারা কোনটিকে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ মনে করেন? রাজনৈতিক চ্যালেঞ্জ না অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা? মানে এগুলোর আবার নিজস্ব অনেক রকমের চ্যালেঞ্জ আছে। যদি আমাকে প্রশ্ন করেন, এটা জি সবচেয়ে আগে বলতে হবে যে চ্যানেলকে ধন্যবাদ জানাতে হবে যে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস বারবার দেশবাসীর কাছে তা তুলে ধরার চেষ্টা করছে। 5ই জানুয়ারির আগের যে পরিস্থিতি ছিল সেখানে আমরা কল্পনাই করতে পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে দেশটা একটা পজিশনে আসবে যে আমরা আবার সুন্দর করে ব্যবসা করতে পারবো। 5ই জানুয়ারির পরে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে দেশটা শান্ত হয়ে গেছে, দেশে ব্যবসা এখন আমাদের বেড়ে চলেছে এবং উই আর জেনারেলি হ্যাপি। কিন্তু আপনার যে প্রশ্নটা যে এখন কোনটা মোর ইম্পর্টেন্ট, আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইকোনমি। কিন্তু দেশের ইকোনমিটাকে আমরা না গড়ে তুলতে পারি, কোনটিকে আপনি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মনে করেন? রাজনৈতিক চ্যালেঞ্জটি মোকাবেলা না অর্থনৈতিক চ্যালেঞ্জটি মোকাবেলা? না, আমি যেটা বলি এখানেই বললাম যে অর্থনৈতিক চ্যালেঞ্জটাই বড় মোকাবেলা করতে হবে। কারণ বিগত 1-1.5 বছর থেকে আমরা যে মার খাচ্ছিলাম তাতে আমাদের যে এত 30-35 বছরের যে এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু আমরা লসের চেহারায় প্রথমবার দেখলাম এবং বেশ বড় ধরনের লস আমরা চলে যাচ্ছিলাম। এমনকি আমাদের যে বড় বড় যে স্পেশালিস্ট ছিল তারাও আমাদের কাছে আসতে পারছিল না, তারাও দেশ ছেড়ে চলে গেছিল এবং আমরা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলে গেছিলাম। আমরা চিন্তাও করতে পারিনি যে আমরা আবার এত ফাস্ট আমরা রিকভার করতে পারবো এবং বিশ্বাস হয় না যে এখন এই জানুয়ারি মাস মাত্র জানুয়ারি 5 কয়েকদিন আগে গেল, কিন্তু আজকে 1-1.5 মাসের মধ্যেই আমূল পরিবর্তন চলে আসছে এবং দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। আমরা শান্তি চাই, আমরা শান্তি থাকলে আমাদের ব্যবসা হবে, ব্যবসা থাকলে আমাদের ইকোনমি ঘটবে। যার জন্য বলছি রাজনৈতিক চ্যালেঞ্জ তো থাকবেই, এটা পৃথিবীতে সবসময় থাকবে, বিগত দিনেও ছিল, আগামী আসবে। কিন্তু ইকোনমিক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল ফর এ ডেভেলপিং নেশন। আমাদের সেই আনন্দ করার বা আমাদের সেই লস করার কোনো উপায়ই নাই যে আমাদের ইকোনমি পড়ে যাবে আর আমরা রাজনীতি নিয়ে চিন্তা করব। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্যাট ইম্পর্টেন্ট। তো ইকোনমি ইজ দ্য ফার্স্ট থিং আই বিলিভ। মিস্টার মোহাম্মদ আজিজ খান। ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ এখানে ডাকার জন্য এবং চ্যানেল এতে প্রোগ্রামটা করার জন্য। কারণ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় গত 10-15 বছর ধরে টক শো এবং সিভিল সোসাইটি, পত্রিকা, মিডিয়া, ওনারা পার্লামেন্টের জায়গা নিয়ে নিয়েছেন। পার্লামেন্টে ডিবেট হয় না, এখানে ডিবেট হয়, আপনার মাধ্যমে ডিবেট হয়, তার মাধ্যমে জাতি জানতে পারে এবং আমি মনে করি অনেকাংশে সরকারও তার নীতি নির্ধারণ করার জন্য একটা সুযোগ পায়, একটা অন্য পক্ষের মতামত জানার সুযোগ পায়। আপনি নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা বলেছেন। বাংলাদেশের জনগণ 16 কোটি লোক, 32 কোটি হাত একই কথা বলে সবসময়। আমার মনে হয় তারা ম্যান্ডেট দিয়েছে যে আমরা বাংলাদেশের উন্নতি চাই, আমরা বাংলাদেশে কাজ করতে চাই, আমরা বাংলাদেশে সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, দেশের উন্নয়ন চাই। এই একটা ম্যান্ডেট সবাই মিলে দিয়ে দিয়েছে। কারণ রাজনীতি আগে যেরকম রাজার নীতি যেখানে ছিল সেখান থেকে এটা কিছুটা হলেও নিচে নেমে এসছে, যাতে করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ, মতলুব ভাই যেটা বললেন, আবার পুরো দমে এগিয়ে যাচ্ছে। আজকে আপনি বাংলাদেশের এক্সপোর্ট দেখেন, বেড়ে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রত্যেকটা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন ইজ ওয়ে সুপিরিয়র দেন এভার বিফোর। আগের যে কোনো সময় থেকে এটা ভালো। কেন ভালো? কারণ আমরা, আমাদের জনগণ হ্যাভ এমব্রেসড এ নিউ আইডিওলজি যে আমরা উন্নতি করব। আমরা 1971 সালে যখন বলা হয়েছিল যে আর যদি একটা গুলি চলে তাহলে পরে দেশ স্বাধীন করব, আজকে ওটা চেঞ্জ হয়ে গেছে। এখন হলো যে কিভাবে আমরা দেশের উন্নয়ন করব এবং সবাই মিলে ওই কাজ করছে
এবং মতলব আরেকটা যেটা বলেছেন যে রাজনৈতিক অস্থিরতা ইন অ্যান এমার্জিং কান্ট্রি হ্যাজ অলমোস্ট বিকাম এ সার্টিনিটি। ওইটাই সার্টেন, অস্থিরতাটাই থাকাটাই এখন সার্টেন হয়ে গেছে। তাই বলে পলিটিক্স যে ইম্পর্টেন্ট না তা না। আমাদের এখানে কি সমস্যাটা দেখেন, আমাদের হরতাল তো মানুষে করবে, কিন্তু সহিংসতা যেটা দেখলাম আমরা তো সারা জীবনই তো বাংলাদেশে রয়ে গেলাম এবং কত হরতাল দেখলাম, কত রকম। কিন্তু এরকম ভাবে পেট্রোল বোমা, যে আপনি বাসা থেকে অফিস যাব লাইফে নিশ্চয়তা নাই, এরকম অপোজিশন কিন্তু কেউ চায় না। এমনকি সে সময় আমরা দেখেছিলাম যে টেলিভিশনটা জনগণের কাছে তুলে ধরছে যে ভাই আপনি কি চান। অনেকে বলেছে যে আমরা হাসিনা বুঝি না, খালেদা বুঝি না, আমরা রুটি রোজগার করতে পারছি না, আমার বাচ্চারা না খেয়ে আছে, আমি রিক্সা চালাতে পারছি না, ঠেলাগাড়ি চালাতে পারছি না, কাজ করতে পারছি না, তাহলে আমি কোথায় যাব? আসলে পলিটিক্সটা কার জন্য? মানুষদের জন্য। মানুষ যদি না বাঁচে সে পলিটিক্স কি করবো? সেই জন্য আমি বাট সেম ব্রেথ এটা বলছি যে একটা দেশে যদি আপনি শান্তি লম্বা টাইমে রাখতে চান, পরিস্থিতি সমান রাখতে চান, যেটা আমরা চাচ্ছি, ইউ ওয়ান্ট টু গিভ আস এ স্টেবল ইকোনমি, স্টেবল পলিটিক্স, তাহলে আপনাকে আলাপ আলোচনা শুরু করতে হবে। এটা আমি সব জায়গায় বলে আসি যে আলাপ করলেই যে আমার ইলেকশন দিতে হবে এটার কোনো মানে নেই। দেশ শান্তি থাকতে হবে, আলাপ করতে হবে, এবং অল দ্য পলিটিক্যাল পার্টিস মাস্ট এগ্রি যে আমি দেশে এরকম ভাবে ধ্বংস করতে পারবো না। এই যে আমাদের কত বাস পুড়ে গেছে, কত ট্রাক পুড়ে গেছে, বিশ্বাস করবেন না, এবং কত লোক সর্বশান্ত হয়ে গেছে। সেদিন একটা অফিসের লোক কাঁদতেছে, স্যার আমার একটা পিক আপ নিয়েছিলাম, আমার জ্বালাই দিয়েছে, আমি কি কোথায় যাব? এই সিচুয়েশনটা কেন হবে? সে তো কোনো দোষ করে না, পলিটিক্স কারণে কিছুই করে না। তো সেই জন্য আমি মনে করি যেটি প্রশ্নটা করতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে 5 জানুয়ারির আগের অবস্থা এবং দুজনই আপনারা একমত যে দেশ এগিয়ে যাচ্ছে এবং এখনকার পরিস্থিতিটা খুবই ইতিবাচক একটা অনুকূল পরিবেশ, কিন্তু এখানে আপনি ডায়ালগের কথা বলছেন, ডায়ালগের আদৌ কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, আপনারা দেখেন কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 জানুয়ারির আগে যে অবস্থাটা ছিল সেখান থেকে যে এখন যে একেবারে উল্টো রকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে কন্টিনিউ কতদিন করবে বলে মনে করেন, বা আপনাদের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা? আপনি তো আমাকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা, আমি দুজনকে জিজ্ঞেস করছি, আপনি প্রথমে বলেন। আমার যে ওপিনিয়নটা সেটা হচ্ছে যে আমার মতো যারা নন পলিটিক্যাল দেখেন, সেখানে আমরা কিন্তু এই অশান্ত পরিবেশ, আমাদের গা শোয়ার পজিশন পার হয়ে গেছে, আমরা আর সহ্য করতে পারছিলাম না। ইট ওয়াজ এগেইনস্ট দ্য ওয়াল। কতদিন ঘরে বসে থাকা যায়, কতদিন আপনি ব্যবসা বাণিজ্য বন্ধ করে থাকতে পারেন? তো এই ধরনের পলিটিক্স আমরা কেউ চাই না। বাট উই ওয়ান্ট এ পলিটিক্স যেখানে ইকোনমিটাকে সামনে রাখবে, দেশের ব্যাপারে সব পলিটিক্যাল পার্টি কিন্তু এক হয়ে কাজ করবে। এটা তো আমরা দেখতে পাইনি। সো এই জন্য আমি মনে করি যে আগামীতে যারা পলিটিক্স করবে বা যারা করছেন এখন, তাদের কিছুটা চেঞ্জ আনতে হবে। যেমন বিগত দিনে আমরা টাইপরাইটার ইউজ করতাম, এখন মনে করি না। এখন আমরা সবাই ওই আপনার প্রিন্টার তারপর এগুলো ইউজ করি, তাই না? লেটেস্ট পজিশন। আমাদের পলিটিক্সকেও তাদেরকে ধরন বদলাতে হবে, তাদের থিঙ্কিং আসতে হবে প্রো পিপল। আপনি হরতাল করবেন, যে লোক পলিটিক্স করে না তার গাড়ি ভেঙে দেবেন। আমরা গাড়ি দাঁড়ায় আছে, হরতাল পরের দিন, আগের দিন গাড়িগুলো ভেঙে ফেলছেন। এটা তো মানে ইনসেন লাগছে আমাদের কাছে। তো সেই জন্য আমি মনে করি দ্যাট পলিটিক্স ডায়ালগ শুড স্টার্ট, বা ডায়ালগ শুড বি বেসড অন সার্টেন থিংস। যে পলিটিক্যাল পার্টিরা বলবে যে আমরা এইগুলো দেশের স্বার্থে করতে রাজি আছি, এইগুলো করব না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে এখন সহিংসতা যারা করছে তা যদি ইলেকশনেও আসে, ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর দেম টু ইভেন গেট সাম ভোটস। সহিংসতা যারা করছে, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। মিস্টার আজিজ খান, ধন্যবাদ। রাজনীতি নিয়ে আপনার এখানে অনেক কথা হয়, রাজনীতিবিদরা খুব সুন্দর করে কথা বলেন। আমি নিজে মনে করি যে একটা দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, এবং তারা সরকার পরিচালনা করে থ্রু দি ম্যান্ডেট অফ দি পিপল। তো ওনাদেরকে জ্ঞান দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনার প্রথম প্রশ্নের সাথে একটা আংশিক প্রশ্ন ছিল, যেটার উত্তর আমি গতবার দিতে পারিনি। সেটা হলো যে আপনি বাংলাদেশের জন্য কোনটা চ্যালেঞ্জ হিসেবে দেখেন, সেটাও একটা প্রশ্ন ছিল। আমি অবশ্য বাংলাদেশের প্রশ্নটা এরকম করেছি যে আপনি কি রাজনৈতিক চ্যালেঞ্জটা বড় করে দেখেন না অর্থনৈতিক চ্যালেঞ্জটা? এরপর হয়তো প্রশ্ন আসবে যে অর্থনীতির ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। জি, আমি মনে করছি রাজনীতির ক্ষেত্রে হলে কি সেটি আমি মনে করছি যে আমরা যেহেতু সবাই যেটা বললাম যে ম্যান্ডেট বর্তমানের সরকার পেয়েছে, কিংবা
পলিটিক্যাল পার্টির অ্যাজ সাচ পেয়েছে যে আমরা রাজনীতি থেকে অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন বেশি চাই। সেইটা যদি ম্যান্ডেট ধরি তাহলে বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে? সেই উন্নয়নে আমি সবচেয়ে বড় বাধা যেটা দেখি সেটা জ্বালানি। জ্বালানি হবে কি? কোনো কিছু করতে গেলে তো জ্বালানির প্রয়োজন হয়। আমরা বাংলাদেশের এখন পর্যন্ত যেই উন্নতির ধারা অব্যাহত গতিতে দেখেছি, 6 থেকে 7% জিডিপি গ্রোথ দেখেছি, সেটা আমার মতে দুটা চালিকা শক্তির উপর নির্ভরশীল ছিল। একটা কম মূল্যের জ্বালানি এবং দ্বিতীয়টা হলো কম মূল্যের শ্রম। সেই শ্রমটা এখন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা খুব ভালো মতনই দিয়ে যাচ্ছে এবং আপনারা সেটা রিফ্লেকশন পেয়েছেন এক্সপোর্ট বাড়ার ভিতরে। যত রকম দুর্ঘটনায় বাংলাদেশে ঘটুক না কেন, বাংলাদেশের এক্সপোর্ট বাড়ছে এবং রিসেন্টলি 14-15% ডাবল ডিজিট গ্রোথ হচ্ছে। কিন্তু জ্বালানি খাতে আমরা যেটা বিদ্যুৎ উৎপাদন করছি সেখানে দেখা যাচ্ছে যে এখন আর গ্যাস পাওয়া যাচ্ছে না ওরকম ভাবে। সেই জন্য সরকার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে, এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করছে। এই যে ইম্পোর্টেড ফুয়েল যদি আসে তাহলে পরে যেই পরিমাণ পার ক্যাপিটা ইনকামের দরকার, এটার রিফ্লেকশন হবে তো এন্ড প্রোডাক্ট, বিদ্যুতেই হোক কিংবা উৎপাদনেই হোক, যেই ইন্ডাস্ট্রিতেই হোক, ইন্ডাস্ট্রির বয়লার চালানোর জন্য হোক আর ইন্ডাস্ট্রিতে হোক, সেই ইন্ডাস্ট্রির যে মূল্যটা হবে সেই মূল্যটা আমরা বাংলাদেশের এই $1000 পার ক্যাপিটা ইনকামে লোকজনকে কনজিউম করাতে পারবো কিনা, বিশ্ববাজারে এক্সপোর্ট করতে পারবো নাকি, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটার উত্তর কি, সেটার উপরে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হয়তো কিছুটা হলেও নির্ভর করছে বলে আমি মনে করি। উত্তরটা যদি একটু আপনি দেন। একেবারে সাথে সাথে উত্তরটা আমার কাছ থেকে আপনি শুনে আসতেছেন না, আপনার কাছ থেকে শুনবো আপনার মাথার মধ্যে কি আছে সেটি আমরা শুনতে চাই। আমি কিন্তু মনে করি যে ইকোনমিক যে গ্রোথটা বা যেটা আমরা চাচ্ছি তার সবচেয়ে বড় যেটা বাধা হচ্ছে সেটা ইজি ফাইন্যান্স, মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স। আজকে অনেক ব্যবসায়ীদের দেখি যারা মিডল লেভেলে আছে কিংবা যারা উঠতি লেভেলে আছে কিংবা এমনও আছে যারা অনেক ক্ষতি হয়ে গেছে, তারা এটা ক্ষতি পোষানোর জন্য চেষ্টা করছে, ওকে, তারা কিন্তু ইজি ফাইন্যান্স পাচ্ছে না। এবং ইজি ফাইন্যান্স না পাওয়াতে, যেমন মনে করেন যে আপনি বাড়ি কিনবেন, আবার অনেকের জন্য তো অনেক ইজি। এক্স্যাক্টলি, সেজন্য বললাম যে যারা একদম টপ লেভেলে আছে কিংবা যারা নিজেরাই ব্যাংকের মালিক কিংবা যারা মনে করেন যে ব্যাংকের সাথে গুড রিলেশন, তাদের জন্য টাকার কোনো অসুবিধা নেই। কিন্তু না, এর বাইরে বলছে আমি আরেকটা গোষ্ঠী আছে যারা আসলে শেষ পর্যন্ত বিনিয়োগ টিনিয়োগ করতে হয় না টাকা নিয়ে, না টাকা লোপাট করে দিতে পারে, হিসাবে আনা যাবে না। কিন্তু আমি যেটা বলি যে যারা মিডল ক্লাস বিজনেসম্যান যারা রয়েছে তাদের আমি কিন্তু অনেক চাপা কান্না দেখতে পাই এবং এটা দেখি যে তারা ইজি ফাইন্যান্স পায় না। তাদের কাছে ব্যাংক বলে এইটা দাও, সেটা দাও, ওইটা দাও, এই করতে করতে তারা কিন্তু আর ব্যবসা আগাতে পারছে না। অনেকে আছে এই বিগত 1-1.5 বছরে অনেক টাকা লস করে ফেলেছে, তাদের মাল জমে গেছে কিংবা মাল এদিকে ওদিকে লস হয়ে গেছে, আসতে পারে নাই, গার্মেন্টসে অনেকে আছে, এলসি আছে, শিপমেন্ট করতে পারে নাই। এদেরকে কি করতে হবে? এইটা বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে যদি দেশটাকে আমরা সেইভাবে গ্রো করাতে চাই তাহলে সবাইকে নিয়ে কিন্তু আমাদের ঝাঁপায় পড়তে হবে। এমন খালি আমি আর উনি বা এরকম ধরনের যদি বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা থাকে তাহলে হবে না। আপনাকে মিডল ক্লাস ব্যবসায়ীদের আনতে হবে। মনে করেন বাড়ি, আজকে হাউজিং ইন্ডাস্ট্রি কিন্তু কাহিল অবস্থা, 90,000 ফ্ল্যাট নাকি অবিকৃত এবং কিন্তু এটা বাড়ির জন্য হাহাকার করতেছে মানুষে, তারা কোথাও লোন পায় না, লোন পেলেও এমন শর্ত জুড়ে দেয় যে তারা বাড়িটাই কিনতে পারছে না। তো আমার কথা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স আমাদের দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অথচ আপনি ব্যাংকে জিজ্ঞেস করেন, হাজার হাজার কোটি টাকা তাদের অলস পড়ে আছে। এইটাকে চ্যানেলাইজ করা টু দি ইকোনমি, এটাকে স্পেশালি যারা লস অ্যান্ড সাফার করেছে ডিউরিং দিস আন্দোলন, এই তাদেরকে অন্তত এগিয়ে আসা উচিত। এবং সরকার কিন্তু বলছে কিন্তু দিচ্ছে না, তাদেরকে দিতে হবে এখন। এবং যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আপনার ইকোনমিক চ্যালেঞ্জটা আমরা মিট করতে পারবো। এটি হয়তো আপনারা যত পরিবেশটাকে মুক্ত দেখছেন, ওনারা হয়তো ওইভাবে দেখছেন না, ওনাদের মধ্যে শঙ্কা কাজ করছে বলে হয়তো খানিকটা কনজারভেটিভ। শাহজাদ খান জি, আপনার প্রশ্নের উত্তরটা আপনার কাছে কিছু শুনি। অনেক ধন্যবাদ। মতলুব ভাই যেটা বলেছেন সেটাও একটা ফ্যাক্টর, কিন্তু আমি আমার যেটা বলছিলাম যে জ্বালানি এবং শ্রম এ দুটারই উন্নয়ন প্রয়োজন একটা দেশের উন্নতির জন্য। একটা দেশের ফাইনালি তো একটা জিডিপি গ্রোথ হতে হয়, জিডিপি গ্রোথের জন্য
কিছু ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন। অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ডেফিনেটলি দেয়ার, বাট অ্যালং উইথ দ্যাট জ্বালানি এবং শ্রম, তো শ্রমের যেরকম কোয়ালিটি অফ প্রোডাক্টিভিটি, শ্রমিকের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো জিনিস তৈরি হচ্ছে, উচ্চ মানের জিনিস তৈরি হচ্ছে। এই উচ্চ মানটা এমন একটা পর্যায়ে নিতে হবে যেখানে নাকি দামি জ্বালানিও সহ্য করতে পারে। দামটা যদি 1 টাকার জায়গায় 10 টাকায় বিক্রি হয়, তাহলে পরে 3 টাকার জ্বালানি, 1 টাকার বদলে 3 টাকার জ্বালানি হলেও সেটা সহ্য করতে পারবে। সেই জন্য শ্রমটাকে আরো খুব তাড়াতাড়ি করে প্রোডাক্টিভ শ্রমে, আরো উন্নয়নমূলক শ্রমে কনভার্ট করতে হবে। দ্বিতীয়ত আসলো জ্বালানি। এখন এই জ্বালানি বর্তমানে আমরা অভ্যস্ত হয়ে গেছি কম মূল্যের গ্যাস পেয়ে। আপনি দেখেন বাংলাদেশে মাত্র $1.50 অ্যাভারেজ দাম, 100 টাকা পার MMBTU দাম। জি, দামে যখন চিন্তা করা হয় তখন দুই দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই। এক তো এটার উপরে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি অনেকটা, সেই জন্য দামটা হয়তো বাড়ানো প্রয়োজন। তারপরে যেটা যে আমাদের কিন্তু জিডিপিতে এটা একটা নেগেটিভ এফেক্ট আছে। কিসের জন্য? আপনি যখন এখন প্রায় 2500 MMCFD গ্যাস প্রতিদিন হচ্ছে, এটাকে যদি আপনি $1.5 দিয়ে গুণ দেন এবং সেটাকে জিডিপিতে নেন, এই যে আমাদের $120 বিলিয়ন জিডিপি, সেটা প্রায় $10 বিলিয়ন বেড়ে যাবে যদি এই জ্বালানিকে আপনি বিশ্ব বাজারের সাথে মূল্যায়ন করেন, তাহলে বেড়ে যেত। এখন আমি আসছি যে জ্বালানির কি করা প্রয়োজন। মানে এই যে জ্বালানি, আমাদের সর্বপ্রথম প্রয়োজন যে গ্যাস আরো পাওয়া যায় নাকি বাংলাদেশে। আমি খুশির সাথে জানাচ্ছি যে বাংলাদেশে বেশ কয়েকটা অফশোর ব্লক, অনশোর ব্লক, কিছুদিন আগে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার একটা বড় গতকাল বোধহয় কিংবা গত পরশু কন্ট্রাক্ট সাইন করেছে। সেটার জন্য সাধুবাদ জানাচ্ছি সরকারকে। একই সাথে কয়লা ভিত্তিক এবং নিজের দেশের কয়লা খনি, ইম্পোর্টেড কোলের থেকে নিজের দেশের কয়লা দিয়ে করার অনেক প্রয়োজন। আজকে যদি আমরা শুরু করি এটা 10 বছর লাগবে, কাজেই শুরু করার সময়টা বোধহয় এসে গেছে। কিন্তু আমরা এক বিতর্কের নিষ্পত্তি করতে পারলাম না যে এটি কোন পদ্ধতিতে খনন করা হবে। বিতর্কের নিষ্পত্তিটা বিতর্ক করলে হবে না, তর্কের খাতিরে তর্ক করলে হবে না। আপনি বিশ্বমানের এনভায়রনমেন্টালিস্ট আনবেন, তারা দেখে বলবে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ মাইনিং দ্যাট কোল, এটা কতখানি এবং সেটাকে মিটিগেট করা যায় কিভাবে। এটা যদি আমরা একটা সমন্বয় ঘটাতে পারি, কতখানি ক্ষতিকর, এটা ক্ষতিকর, এটা নিশ্চয়ই ক্ষতিকর। আমি এখানে বসে রয়েছি, এই যে আলো পড়ছে এটাও ক্ষতিকর, কিন্তু এটার একটা মিটিগেশনের উপায় আসছে, যেরকম এরকম ভাবে একটা মিটিগেশনের উপায় আনতে হবে, সেভাবে যাতে জ্বালানির মূল্যটা কম থাকে। তারপরে আপনার আশেপাশের দেশ, যেরকম মিয়ানমারের সাথে আমরা এখন পর্যন্ত একটা সম্পর্ক ভালো করিনি, যাতে আমরা LNGর বদলে পাইপড গ্যাস আনতে পারি। আমাদের এখান থেকে তো পাইপড গ্যাস আগে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, এখন আমাদের উল্টা LNG আনার কথা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সরকারের উচিত, জ্বালানি খাতের যারা বিশেষজ্ঞ আছেন তাদের উচিত যে কিভাবে মিয়ানমার থেকে থাইল্যান্ড নিচ্ছে, চায়না নিচ্ছে, আমরা আরেকটা দেশ যারা তার পাশে অনেক বড় একটা ছোট বর্ডার হলেও বসে আছি, সেখান থেকে পাইপ গ্যাস আনতে পারলে আমাদের কিছুটা হলেও জ্বালানি খাতে খরচাটা কম হবে। তাছাড়া জ্বালানি বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা প্যানেল করে কিভাবে সরকার এগোতে পারে, এই কম মূল্যে জ্বালানি উন্নয়নের জন্য দিতে পারে, এবং কিভাবে জ্বালানির মূল্যটা একটা এমন অবস্থায় আনতে পারে যেটা বিশ্বমানের হয়, যাতে করে এটা আস্তে আস্তে সয়ে যায় মানুষের, যে জ্বালানির মূল্যটা আসলে কি। আসলে আজিজ ভাই যেটা বলছেন না, কয়লা নীতির ব্যাপারটা, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবাই খুঁজতেছে, নিজে নিজে কয়লা বানাচ্ছে, ওটা একটা স্মল ইন্ডাস্ট্রিজের মতো। মেঘালয়তে পাহাড়গুলো যে যার মালিকানা, ওটা সরকারের কিন্তু মালিকানা নাই, ওটা লোকাল যারা ওখানকার আদিবাসী ওদের মালিক, এবং তারা নিজেরা দেখি যে গর্ত করে সুড়ঙ্গ করে নিচে গেছে, সারাদিন ধরে কয়লা উঠায় উপরে রাখে এবং ট্রাক এসে এসে কয়লাগুলো কিনে নিয়ে যায়, এজ এ ফার্মিং, কোল ফার্মিং। তো আমার কথা হচ্ছে সারা দুনিয়াতে তারা কিন্তু এই কয়লা নিচ্ছে, লাইমস্টোন নিচ্ছে, কিন্তু যখনই আমাদের এখানে আসে একটা গাছ কাটলে জেলে চলে যাচ্ছে মানুষের। না না, ওটা না, আমাদের কয়লা কিন্তু অনেক নিচে। দেখেন আরেকটা প্রশ্ন আমার আছে, অনেক নিচে। কয়লা নীতির আদৌ প্রয়োজন আছে কিনা? জ্বালানি নীতি যেটি আছে, তারপরে কি নতুন করে আবার কয়লার জন্য আলাদা, যেটি নিয়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করছি, আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? দেখেন, আমি একবার ডক্টর কামাল হোসেনের সাথে একবার আলাপ আলোচনা হচ্ছিল, উনি একসময় এনার্জি মিনিস্টারও ছিলেন বাংলাদেশে, এবং সামগ্রিকভাবে উনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমার খুব মনের ভিতরে লেগেছিল, যে বাংলাদেশের সমস্ত ল আছে,
সমস্ত রেগুলেশনস আছে এবং সমস্ত পলিসি আছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন নাই। যখন যেটা করা হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন নাই, একটাকে রেকটিফাই কারেক্ট না শুধরে আমরা নতুন আরেকটা ল করছি, তাতে করে আমরা একটা লয়ের জালে আবদ্ধ হয়ে যাচ্ছি রাদার দেন বিং এবল টু ইমপ্লিমেন্ট। যত যাই বলেন, আমাদের নিজেদের কয়লা কি আমরা উত্তোলন করতে পারবো না? নিশ্চয়ই না, সেটার আমিও তাই বলছি। আমি মতলব ভাই আপনার সাথে 100% একমত যে আমাদের সর্বপ্রথম উচিত নিজের দেশের কি কি এনার্জি আছে। গ্যাস এনার্জির কথা আমি সবচেয়ে প্রথম বলছি, যেহেতু সেটা একটা পরিচিত এনার্জি আমাদের দেশে। এরপরে কয়লা উত্তোলন করা উচিত, তারপরে কোথা থেকে গ্যাস কম দামে আনতে পারে সেটার প্রচেষ্টা করা উচিত, তারপরে কয়লা কোনখান থেকে কম দামে ইম্পোর্ট করতে পারে। ইম্পোর্ট করা কয়লা একটা বড় রকমের চ্যালেঞ্জ হিসেবে এসে যায়, যেটা আনফরচুনেটলি আমি বলতে হবে যে এখন পর্যন্ত হয়তো সরকার ঠিক মতন দেখতে পারেনি। সেটা হলো যে কয়লা ইম্পোর্ট করতে হলে আমাদেরকে একটা বিরাট বড় পোর্টের একটা দরকার। চিটাগং পোর্টে আপনারা সবাই জানেন, আপনি অনেক কিছু ইম্পোর্ট করেন, গাড়ি ইম্পোর্ট করেন, আপনি জানেন যে ওখানে একটা কনজেশন আছে। স্মল আইটেমস, কনজিউমার আইটেমস ইম্পোর্ট করতে যেই সেখানে আপনি কয়লা লক্ষ লক্ষ টন কয়লা কিভাবে আনবেন, কিভাবে সেটা রাখবেন, সেটা ডিপ সি পোর্ট দরকার। সেই ডিপ সি পোর্ট আমরা কতদিন থেকে চিন্তা করছি, কাজে ওই ইনফ্রাস্ট্রাকচারটা সরকারকে করে দিতে হবে। ওএনজিসি যে কয়লার উপরে যে প্ল্যান্টটা করলো সুন্দরবনের ওখানে উপরে রামপালে, জি, তো তাদের জন্য কি কোন আলাদা পোর্ট হচ্ছে না? রামপালে তাদের নিজেদের করে নিতে হবে, এখন করতে হচ্ছে। এখন রামপালে যদি একজন লোক নিজে করে নেয়, মানে তাহলে সে তো একটা ইনফ্রাস্ট্রাকচার করছে আরেকটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য। একটা ডিপ সি পোর্ট করতেও তো আপনার $500 মিলিয়ন লাগে, তো $500 মিলিয়ন লাগছে তার কয়লা আনার জন্য, এবং সে একা ব্যবহার করছে। আমি সেজন্য অনেক সময় সরকারকে বলার চেষ্টা করছি যে মহেশখালী দ্বীপ এটাকে একটা পাওয়ার আইল্যান্ড করে আপনারা ওখানে পোর্ট করে দেন। পোর্ট করে আরেকটা, আপনি নিজে জানেন বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট চ্যালেঞ্জ ইজ জমি ল গুলো এরকম, যেরকম ইনহেরিটেন্স সূত্রে পাওয়া জমির যেভাবে, তাতে করে আমরা 100 একর 1000 একর জমি কেনাটা একদম ইম্পসিবল। মানে মাস্তানি করলে পারা যায়, কিন্তু ইন ট্রু সেন্স ইট ইজ নট পসিবল, হিউম্যানলি পসিবল টু অ্যাকোয়ার এ লট অফ অর গেট এ লট অফ ল্যান্ড। কিন্তু সরকার সেটা অ্যাকোয়ার করে আমাদেরকে বিদ্যুৎ উৎপাদনের জন্য মেঘনাঘাটে দিচ্ছে, বিবিয়ানাতে দিচ্ছে 20 একর 10 একর 30 একর। সেখানে যদি 1000 একর মহেশখালী দ্বীপ সরকার নিয়ে ভাগ করে আমাদেরকে দেয় যে ঠিক আছে আপনি এখানে একটা 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র খালি করেন, কয়লা আনার কাজটা যেরকম চিটাগং পোর্ট অথরিটি, আপনি তো চিটাগং পোর্ট বানিয়ে গাড়ি ইম্পোর্ট করছেন না, চিটাগং পোর্ট অথরিটি চিটাগং পোর্ট করেছে, সেরকম একটা অথরিটি হবে, চিটাগং পোর্ট অথরিটি হোক কিংবা রামপাল পোর্ট অথরিটি হোক, সে কয়লা ইম্পোর্টের বন্দোবস্ত করে দিবে, পোর্টটা বানাবে ফর কমন ইউজ, এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা ইন্ডাস্ট্রি বসে, আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছি কিংবা ওইটাকে যদি পাওয়ারের জন্য করে, তাহলে পরে 3-4টা 1320 মেগাওয়াট হবে, একটা বাংলাদেশ সরকার করবে, আরেকটা পাশে আরেকজনকে দিবে, এই 500 একর জায়গা আমি তোমাকে দেবো বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য, বিদ্যুতের মূল্য কত হবে? এখন যদি বলে যে কয়লা ইম্পোর্ট ওই জাহাজ কেনার থেকে শুরু করে এক দেশের সাথে কন্ট্রাক্ট করে সে কয়লা তুমি আনবা, এখানে আনলোড করার ফেসিলিটিও তোমার করতে হবে, সেটা যে বিদ্যুৎ উৎপাদন করে ট্রান্সমিশন ফেসিলিটিও তোমার করতে হবে। রামপাল থেকে এই যে 400 কেবি ট্রান্সমিশন ফেসিলিটি, উইচ ইজ অলমোস্ট 50% অফ দি পাওয়ার জেনারেশন। তা পাওয়ার জেনারেশনে যদি এক্স লাগে, আমার এক্স অ্যামাউন্ট লাগছে পোর্ট করতে, আবার হাফ এক্স লাগছে ওটাকে ট্রান্সমিশন করতে, তাহলে আপনি 2.5x টাকা লাগাচ্ছেন, ধরেন 2.5 বিলিয়ন টাকা লাগাচ্ছেন, যেখানে আপনার 1 বিলিয়নে করার কথা। তাহলে বিদ্যুতের মূল্যটা কত দেখা যাবে? তখন যে এই বিদ্যুৎ উৎপাদন করবে, জনগণ বলবে যে এই লোক বেশি বিদ্যুতের মূল্য নিচ্ছে। যেটা জিল্লুর ভাই একটা সুযোগ যখন পেয়েছি বলি, যেটা ঘটছে বর্তমানে সোকল্ড ফার্নেস অয়েল বেসড পাওয়ার প্লান্ট। ফার্নেস অয়েল বেসড পাওয়ার প্লান্টের মূল্য নির্ভর করে কিসের উপরে? তেলের উপরে। মতলব ভাই গাড়ির ব্যবসা করেন, একটা গাড়ি কতখানি তেলের মূল্য সেটা নির্ভর করে, ওটা যদি ডিজেল হয় তাহলে ডিজেলের মূল্য একরকম, যদি পেট্রোলে চলে একরকম মূল্য, অকটেনে চললে একরকমের মূল্য, যদি কেউ সিএনজিতে কনভার্ট করে তার মূল্য অনেক কম পড়ে। বিদ্যুৎও তো ঠিক একই রকম, বিদ্যুতের মূল্যের মাত্র 1.5 টাকা প্রতি কিলো ঘন্টা পরে ক্যাপাসিটি পেমেন্ট কিংবা ফিক্সড কস্ট,
তারপরে পুরোটাই গ্যাস। আপনি যদি গ্যাস দেন তাহলে পরে আরো পড়বে 2.5 টাকা, কারণ গ্যাসের মূল্য 1 টাকা। সেই গ্যাসের বদলে যদি সেটা ফার্নেস অয়েল দেন তাহলে পড়বে 10 টাকা, ওই 8.5 টাকা ফার্নেস অয়েলের মূল্য। যদি আপনি ওটা পেট্রোল দিয়ে চালাতেন, ডিজেল দিয়ে চালাতেন, ফার্নেস অয়েলের সালফার যদি না ছাড়তে চান, আরো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে চান, তাহলে একরকম। আপনি যদি কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করতে পারতাম তাহলে পড়তো 5-6 টাকা। এই যে ভ্যারিয়েশন অফ দি প্রাইস, এটা কিন্তু উদ্যোক্তার পকেটে যাচ্ছে না, এটা বিকজ আমরা গ্যাস পাচ্ছি না। আজকে কতগুলি বিদ্যুৎ কেন্দ্র পড়ে রয়েছে যেগুলো গ্যাসের অভাবে সরকারের বিদ্যুৎ কেন্দ্র পড়ে রয়েছে। আজকে শিকলবাহা, আজকে চিটাগংয়ের লোকজন বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। কিসের জন্য পাচ্ছে না? বিকজ আমাদের গ্যাসের অভাবের জন্য। তো প্রাইমারি ফুয়েলের কস্ট কত, সেটা একটা বিরাট জিনিস। বিদ্যুৎ নিয়ে আরেকটু শুনবো আপনার কাছে। তার আগে মিস্টার মতলব আহমেদ, যেহেতু আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছি, যোগাযোগ অবকাঠামো এই খাতের সঙ্গে এই আপনার সম্পর্কটা বেশ নিবিড়। আপনি বলবেন সেটি কি যথেষ্ট পরিমাণে, মানে এগুলো নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে, নানান সময় নানা ধরনের যোগাযোগ নিয়ে অভিযোগ যতই থাক না কেন, সরকারের যদি আমরা বাজেট অ্যালোকেশন দেখি, যোগাযোগ খাতে কিন্তু অনেক টাকা ওনারা দেন। এবং আজকে যদি আমরা গ্রামে গঞ্জেও যাই, সেখানেও দেখি রাস্তাঘাট হয়ে গেছে। সমস্যা হয় যোগাযোগে, সেটা হলো মেইনটেনেন্স প্রবলেমটা, রোডটা মেইনটেইন করতে পারে না। আপনি যদি বাস, ট্রাক, মিনি বাস দেখেন, যথেষ্ট পরিমাণে এখন বাজারে রয়েছে এবং এভরিডে ইনক্রিজ হচ্ছে। এমনকি ঢাকাতে এখন বেশি হয়ে গেছে, চলাফেরাই যাচ্ছে না, এরকম হয়ে গেছে। এখন যেটা মেইন করা উচিত হলো সায়েন্টিফিক ওয়ে সিস্টেমটা ডেভেলপ করা, মানে ওয়ান ওয়ে সিস্টেম ডেভেলপ করা, যাতে এই রাস্তাটাকে আরেকটু সায়েন্টিফিক ইউজ করা যায়। হাইওয়েগুলোর অবস্থা একদিকে ঢাকা সিটির একটা, আরেকটা হচ্ছে রুরাল এরিয়াতে সেটার যোগাযোগ আরেকটা। এক্স্যাক্টলি। তো প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা রকম গাড়ি আছে। যেমন একদম ছোট গাড়িগুলো, যেমন হিউম্যান হলার টাইপ, 10 সিট করে বলবে, পিছন দিয়ে লম্বা লম্বা, এগুলো আবার নতুন ভাবে চলে আসছে। স্পেশালি যখন হাইকোর্ট, ওই নসিমন, ভটভটি, এইসব যে গাড়িগুলো আছে যে নিজেরা পা দিয়ে ব্রেক দিয়ে থামায়, ও তো ব্রেক নাই, ও ঠেলা গাড়ির মতো পা দিয়ে ব্রেক দিয়ে থামাতে হয়। তো এইসব গাড়িগুলো কিন্তু এখন হাইকোর্ট থেকে রুলিং দিয়েছে চলতে পারবে না, কারণ হিউজ অ্যাক্সিডেন্টস হচ্ছে। বাসটা ওটাকে অ্যাভয়েড করতে গিয়ে নিজেরাই খাদে পড়ে যাচ্ছে। তো এখন নাসিমন পরিবহনের বদলে এখন আমি সরকারকে বলেছি প্রপার হিউম্যান হলার্স, বা যেটা নামটা শুনতে তো ভালো লাগে না, এটা মিন করছে টেম্পো টাইপ ভেহিকলস, এবং এইটা এবং এয়ার কন্ডিশন মিনি বাস, ইট শুড নাও স্টার্ট, যাতে মানুষের কম গাড়ি ব্যবহার করে। হিউজ অ্যামাউন্ট অফ এয়ার কন্ডিশন মিনি বাস সাব রিজিনাল এরিয়া থেকে আস্তে চলে আসতে থাকে। তো এখানে যেটা আমার কাছে মনে হয় যে আমরা উই হ্যাড স্পেন্ড টু মাচ টাইম ইন সিএনজি বাস অ্যান্ড ট্রাকস। পরে দেখা গেল এটা কিন্তু ভুল হয়ে গেছে। আজকে দেখেন অনেক গাড়ি টাড়ি সব সিএনজি, 10 ঘন্টা চলে না, গাড়ি খুলে বলতেছে সিএনজি। সো দে আর গোয়িং ব্যাক টু দ্য অরিজিনাল ফুয়েল। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার যদি পাবলিক ট্রান্সপোর্টের উপর একটু চাপ দেন এবং পাবলিক ট্রান্সপোর্টকে ওনারা যদি খুব চিপে সাপ্লাই করতে পারেন টু দি পিপল, আর কোয়ালিটি বাসগুলো হাই রেট হোক, যদি গাড়ির পরিবর্তে মানুষ ইউজ করতে পারে, তাহলে কিন্তু অনেক সহনশীলতা হয়ে আসবে। আর কিছুটা সায়েন্টিফিক ওয়ে অফ রোড ম্যানেজমেন্ট করতে হবে। যেসব দেশে যারা এগুলো করেছে, সায়েন্টিস্ট রয়েছে, রোড সায়েন্টিস্ট আছে, ওরা গাড়ির পপুলেশন বুঝতে পারে কোন জাংশনে কত হয়। আজকে দেখেন মতিঝিল এরিয়ায় রাস্তা খালি, আর গুলশানে আমার 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, জাস্ট অপোজিট টু হোয়াট ইট ওয়াজ 10 years ব্যাক। তো কেন হচ্ছে এগুলো? তো ট্রাফিক ম্যানেজমেন্ট তো বোঝাও যায় না। একদিকে ট্রাফিক সিগন্যাল যেটি আছে সেটি তার মতো চলছে, অন্যদিকে ট্রাফিক পুলিশ তার মতো করে নিয়ন্ত্রণ করছে। এইখানেও সমস্যা আছে। আমাদের অটো ট্রাফিক লাইট যেগুলো আছে, অটোর চেয়ে ম্যান ওরিয়েন্টেড ট্রাফিক লাইট, ট্রাফিক লোকটা উপরে বসতে হবে ঘরের মধ্যে, সে লোক দেখবে যেখানে বেশি ট্রাফিক, উপর থেকে দেখে ওটাকে বেশি ছাড় দিতে হবে। তাহলে এটা ট্রাফিক ম্যানেজমেন্ট, দিস আর অল সায়েন্টিফিক নাও। এগুলো আর মানে ওই একবার ঠেলা গাড়ির জন্য রাস্তা করে, আবার ওটা বন্ধ করে দেয়, আবার রিক্সার জন্য করে, ওটা আবার বন্ধ করে। এই যে খোঁড়াখুড়ি, লাগানো ঝরানো, এই যে পয়সাগুলো ওয়েস্ট হচ্ছে, এইগুলো আমি জানি না কেন হয়। কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে এইসব সায়েন্টিস্ট রয়ে গেছে, যেমন ওনারা যে পাওয়ার করেন, ওনার পাওয়ার জিজ্ঞেস করেন, উনি কি নিজে পাওয়ার বানান? নিশ্চয়ই না। হি হ্যাজ গট সায়েন্টিস্ট, হি হ্যাজ গট পিপল, হি হ্যাজ গট টেকনিক্যাল পিপল হু হ্যান্ডেল এভরিথিং। আমরা যেমন, আমরা তো উই আর ইন্ডাস্ট্রিজ, উই আর ইনভেস্টার্স। তো আমাদের সায়েন্টিফিক লোক লাগবে। সরকার তো ইনভেস্টার, দে আর ইনভেস্টিং মানি ইন রোডস, স্পেন্ডিং ক্রোডস এন্ড ক্রোডস অফ টাকা। সেখানে আপনার কোনো কমপ্লেন নেই বা সেখানে কমপ্লেন এটাই হচ্ছে যে অবস্থা, যে সরকার দুইটা কাজ তাদের করা উচিত।
সবচেয়ে আগে রোড ম্যানেজমেন্ট, আমার যেটুকু রোডটাকে ম্যাক্সিমাম ইউজ করার জন্য। সেকেন্ডটা হচ্ছে রোড যে তৈরি করা হচ্ছে এগুলো লাস্টিং করে না বিকজ অফ দ্য যেসব তারা মেটেরিয়ালস ইউজ করছে সেগুলোর উপরে। তো এইখানে যে চুরি হয় এই চুরিগুলোকে থামাতে হবে, এবং এই রোডগুলো যেমন বর্ষাকালে আপনি দেখবেন ঠিক বর্ষাকালের আগে দিয়ে আমাদের বাজেটটা আসে আর তখনই সব রোড বানায়, মানে যখন ওয়ার্স্ট টাইম টু মেক দ্য রোড তখনই রোড হয়, সে রোড লাস্টিংও করে না। তো এইসব দিকে সবাই কিন্তু জানে, কিন্তু এইটার সলিউশন আনতে হবে। এগুলো সলিউশন না আনলে এই দেশ এমনই থাকবে, 50 বছর পরে দেখবেন যে আমরা এরকমই চলতেছি, উই আর নট ইমপ্রুভিং। মুশাররফ খান, মতলব ভাই তো যোগাযোগের এক্সপার্ট, তবু আমি যেহেতু একটু সুযোগ পেয়েছি, আপনি ওনাকে ডাইরেক্টলি প্রশ্নটা করছেন, আমি সেজন্য মতলব ভাই কিছু মনে করেন, আমি একটু অন্যরকম ভাবে উত্তরটা দিতে চাচ্ছি। আসলে আমাদের যোগাযোগ তো ইনফ্রাস্ট্রাকচার, আমি যদি ওইভাবে দেখি তাহলে পরে বাংলাদেশের গ্রামাঞ্চলের সাথে কিভাবে শহরের যোগাযোগ, এবং যাতে শহরের জনগণ না এসে গ্রামের দিকে বেশি থাকে, যেখানে স্পেস বেশি আছে, সেটা কিভাবে বন্দোবস্ত করা যায়, এবং লোকজন যাতে মোবিলিটি বাড়ে, সেটার জন্যই তো যোগাযোগ। তো গ্রামাঞ্চলের লোকরা কিভাবে যোগাযোগ করবে এটা দেখতে হবে একরকম ভাবে, আর শহরাঞ্চলের লোকরা কিভাবে যোগাযোগ এর ভিতরে থাকবে সেটা দেখতে হবে হয়তো বা আরেকভাবে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি দরকার দক্ষিণাঞ্চলের সাথে পুরা বাংলাদেশের তথা সারা পৃথিবীর সাথে একটা যোগাযোগ বন্দোবস্ত, যেটা সরকার পদ্মা ব্রিজের মাধ্যমে এক রকমের এস্টাবলিশ করতে চাচ্ছেন। আপনি দেখেন এখন আমাদের দক্ষিণাঞ্চলের লোকজন খুব গরিব, সামগ্রিকভাবে দেখতে গেলে বাংলাদেশের ভিতরে দক্ষিণাঞ্চলের লোকজন গরিব, আবার পূর্ব পশ্চিমের ভিতরে পশ্চিমাঞ্চলের লোকজন গরিব। পশ্চিমাঞ্চলের লোকজন গরিব জ্বালানি পায় নাই দেখে, দক্ষিণাঞ্চলের লোকজন গরিব কমিউনিকেশন পায় নাই দেখে, যোগাযোগ ব্যবস্থা তাদের কাছে কম আছে। উত্তরের দিকের লোকজন খুব একটা ভালো অবস্থা, জ্বালানির জন্যই বলছি, জ্বালানির জন্য উত্তরের দিকে জ্বালানির জন্য, আর নর্থ ওয়েস্ট, নর্থ আবার ইস্ট আবার রিচ, হ্যাঁ নর্থ ইস্ট তো খুবই বড় লোক, হ্যাঁ নর্থ ওয়েস্ট ইজ এই যে অসম বন্টন আমাদের সামাজিক অর্থের কিংবা দেশের ক্যাপিটালের, সেটাকে ঠিক করতে হবে, সেটার জন্য যোগাযোগের প্রয়োজন। এখন আমরা কি করতে পারি? আমি নিজে মনে করি যে এই ব্রিজটা করা দরকার, পদ্মা ব্রিজটা বাংলাদেশের আসলেই খুব জরুরি হয়ে গেছে, এবং আমাদের সারা বাংলাদেশের রোড যেটা আছে, স্পেশালি গ্রামাঞ্চলে যে রোডগুলো আছে সেগুলোকে উন্নয়ন করা দরকার। আরেকটা জিনিস জ্বালানি খাতে আছি বলে আমার খুব চোখে পড়ে, ঢাকা শহর এবং চিটাগং শহর, এই দুটো শহর এখন একদম যেটাকে বলে শুধু জ্বালানি খরচ করে। মানে আপনি যদি সোনারগাঁও হোটেলের সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আপনি কিন্তু একটু চললেন না, কিন্তু আপনার গাড়ি যদি ফুয়েলটা নষ্ট হচ্ছে। তো কাজেই আমরা যে কত ফুয়েল নষ্ট করছি সেটার যদি একটা হিসাব হতো, তাহলে দেখা যেত যে যত ডিজেল আসতেছে, যত পেট্রোল আসতেছে, ঢাকা শহরে স্পেশালি যতখানি বিক্রি হচ্ছে তার 25-30% একেবারে ওয়েস্ট, মানে যেটা দিয়ে কোনো লোক আগাচ্ছে না, পিছাচ্ছে না, শুধু নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ঢাকা শহরকে একটা গ্রিড সিস্টেম করা, যাতে আমরা পৃথিবীর ভিতরে শুনি যে সবচেয়ে বেশি বলে ভিড়, লোকের জনবসতি বেশি ম্যানহাটনে বলা হয়, সেই ম্যানহাটনেও কিন্তু ঢাকা শহরের মতন ভিড় কোনো সময় লাগে না, বিকজ অফ দি গ্রিড সিস্টেম। এবং ঢাকা শহরে সরকার ইচ্ছে করলে এখনো সেই গ্রিড করতে পারে, সেই গ্রিড সিস্টেমটা করলে পারে আমরা ঢাকা শহরে কিছুটা হলেও আরেকটু দ্রুততর ভাবে মুভ করতে পারবো। এবং ঢাকা শহরের জমির যে মূল্য এখন হয়েছে, তাতে করে যেখান থেকে রোড যাবে, সেই রোড যার কাছ থেকে নিয়ে নিচ্ছেন তার জমিটা হয়তো তার থেকে বেশি মূল্যায়ন হয়ে যাবে। এই যে আপনাদের চ্যানেল লাইট পাশে দিয়ে যে একটা রাস্তা গেছে, এখন ওই রাস্তার পাশের জমির মূল্য কিন্তু যতখানি সে ছেড়ে দিয়েছে রাস্তার জন্য, তার থেকে অনেক বেশি মূল্যবান হয়ে গেছে। তো ওইভাবে যদি একটা কনসেপচুয়ালি আনা যায় যে লোকের প্রপার্টি রাইটসকে কিভাবে রেখে তাকে অর্থায়ন কিভাবে করে ঢাকা শহরটাকে গ্রিড সিস্টেম করা যায়, তাহলে পরে ঢাকা শহর এবং চিটাগং শহরের প্রবলেম যাবে। তাছাড়া গ্রিড সিস্টেমের ব্যাপারটা যেটা আপনি চাচ্ছেন, অফকোর্স ইজ গুড, কিন্তু আমাদের এখানে নর্থ সাউথ সব রোড, ইস্ট ওয়েস্ট নাই। গ্রিডে ইউ নিড রোড ফ্রম অল সাইড। তো তারা কিন্তু ইস্ট ওয়েস্ট কানেকশন করার চেষ্টা করছে অনেক, একটা রাস্তা দুটো রাস্তা হয়েছে, কিন্তু এগেইন কোনো পিস মিল করা যাবে না। আমি অনেক যে রোডের এক্সপার্ট নিয়ে এসেছিল, তারা বিআরটি এর সাথে কাজ করে, একজন আমাকে খুব দুঃখ করে বলছিল, দেখো আমি আমার দেশে এতদিন ধরে কাজ করি, আমাকে নিয়ে আসছে এখানে, তা আমি যেটাই করি ওটা ওই একটা সার্টেন লেভেল গিয়ে আর হয় না। তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমি বেতন পাচ্ছি ঠিকই,
কিন্তু আমি কিন্তু কোনো চেঞ্জ আনতে পারছি না তোমার দেশে। তো হাউ ডু আই ওয়ার্ক, মানে কি করে আমার যে চিন্তাধারাটা এখানে আমি কি করে ইমপ্লিমেন্ট করতে পারি, এইখানে আমাদের সলিউশনটা আনতে হবে। যে ইউ আর স্পেন্ডিং মানি, হয়তো ওই গ্রান্ট ট্রান্টে আসছে, তো আপনি সায়েন্টিস্ট নিয়ে আসছেন, তাদেরকে বসিয়েছেন একটা রাইট জায়গায়, কিন্তু ওদের সাজেশনগুলোকে ট্রান্সলেট করতে হবে, যেটা একটু আজিজ ভাই বললেন যে ইমপ্লিমেন্টেশন যেটা আমাদের সমস্যা। এবং ওটা শুনে যে আমি এটা একটা ল তৈরি করে দিব, যে ওই শোনাটারও কেন জানি কারোর সময় থাকে না। তো এই জিনিসগুলো কিন্তু উই আর স্পেন্ডিং মেবি 2-3 আওয়ার্স অন দি রোড জাস্ট ফর নাথিং। সে 2-3 ঘন্টা নাতিদের সাথে থাকলেও তো কাজ হয়, সেটা তো হচ্ছে না। তো যার জন্য আমি মনে করি দ্যাট অবশ্যই আমাদের এই ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে সরকারকে ভাবতে হবে, এবং এটা গ্রিড সিস্টেম হোক বা যে সিস্টেমে হোক, একটা না কোনো সিস্টেম তৈরি করে এখান থেকে আমাদের রেহাই দিতে হবে। তা নাহলে এই যে ওয়েস্টেজ অফ টাইম, আজকাল তো আমরা গাড়িতে উঠে প্রতিদিন কখন যাবো জানি না, ওই ইন্টারনেট নিয়ে ট্যাবলেট নিয়ে গাড়ির মধ্যেই বসে থেকে কাজ করি, তাকায়ও না যে বাইরে কি হচ্ছে, যে পৌঁছানোর 2 মিনিট আগে বলে ছাড় এসে গেলাম। তো এই সিচুয়েশন এখন আমরা আছি, আগামীতে আমার ছেলেরা কোথায় থাকবে আমি জানি না। ইটস এ ভয়াবহ সিচুয়েশন। না, উনি তো স্পেসিফিক্যালি বললেন, আমি যেটা বলছিলাম যে এই যোগাযোগ খাতের একটা উন্নয়ন দরকার, কিন্তু আমি মনে করি ঢাকার সঙ্গে চিটাগংয়ের যোগাযোগ, সেই হাইওয়ের অবস্থা তো ভালো না। ঢাকার সাথে চিটাগংয়ের যোগাযোগটা দেখেন, আমাদের হাইওয়েটা করতে হবে, 100% করতে হবে, আমি 100% ইন ফেভার অফ দ্যাট। কিন্তু আমি আরেকটা আঙ্গিক আনতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের দেশ নদীমাতৃক দেশ। ঢাকার সাথে নারায়ণগঞ্জের সাথে চিটাগং, নারায়ণগঞ্জ থেকে আজকে আমরা একটা পোর্ট করছি নারায়ণগঞ্জে, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মাধ্যমে। আমরা আশা করছি যে সেখান থেকে কন্টেইনারগুলো নদীতে করে চিটাগংয়ে চলে যাবে, রাদার দেন গোয়িং অন দি রোড। নদীমাতৃক দেশে যেখানে আমাদের হাইওয়েগুলি ছিল, সেই হাইওয়েগুলিও কিন্তু দেখা হয়নি। আমি যোগাযোগে সেটাই বলছি, যে হাইওয়েগুলি আমাদেরকে নেচার প্রোভাইড করেছে, সেই হাইওয়েগুলিকে আমরা মেনটেন করতে পারিনি ঠিক মতন। সেটা মেনটেন করতে পারলেও, যদিও মতলব ভাইয়ের গাড়ি বিক্রি হয়তো না হতে পারে, কিন্তু নদীমাতৃক দেশে যেখানে নেচার কতগুলো সাপোর্ট দেয় এক একটা দেশকে, একটা যেরকম আমি নরওয়েতে গিয়েছি, বিদেশে গিয়েছি, টানেল করেছে একেবারে পাথরের ভিতর দিয়ে, করা খুব সহজ। আমাদের দেশে কিন্তু ওই আন্ডারগ্রাউন্ড করা, এমআরটি করা, এগুলো খুব কঠিন, কারণ এত অ্যালুভিয়াল সয়েল, এত নরম। আমি নিজে বিদ্যুৎ কেন্দ্র করেছি, 2900 পাইলিং করতে হয়েছে 25 মিটার ডেপথ পর্যন্ত। 25 মিটার বুঝতে পারছেন কত? প্রায় 25 তালা। এখন দিস ইজ দি সিচুয়েশন অফ দি কান্ট্রি। এখানে আমাদের এই নদীমাতৃক দেশে নদীগুলোর কিভাবে অ্যাডভান্টেজ আমরা নিতে পারি, সেটাও যোগাযোগের যারা বিশেষজ্ঞ আছেন, যেরকম আমি জ্বালানি বিশেষজ্ঞদের কথা বলছিলাম, অ্যাবাউট কয়লা নীতি কিংবা কয়লার উত্তোলন একেবারে প্রয়োজন, যোগাযোগ উন্নয়ন করা একেবারে প্রয়োজন। কিন্তু আমি মনে করি এমন একটা দিকে যাওয়া উচিত যেখানে দক্ষিণাঞ্চলের লোকজন সারা পৃথিবীর সাথে একীভূত হতে পারে, যেখানে আমরা আমাদের naturally endowed wealth in the form of rivers can be used for this. আরেকটা হচ্ছে ঢাকা চিটাগং নিয়ে বললেন, অফকোর্স চিটাগং এর 4 লেন হাইওয়েটা হবে, কিন্তু আমরা কিন্তু রেলওয়েকে লক্ষ্যই করছি না। টোকিও থেকে কোবে যান, ওই 1 ঘন্টায় পৌঁছান যায় হাই স্পিড রেলওয়ে। আমাদের রেলওয়ে যদি আপনি ভালো করে দেখেন, উপর থেকে যদি রেলওয়ে লাইনগুলো দেখেন, হার্ডলি ইউজ করা হয়। তো আমার সাজেশন ছিল, পিপিপি আন্ডারে হোক বা যেভাবেই হোক, ইন্ডাস্ট্রিজটা রেলওয়ে ওয়াগন ইঞ্জিন নিয়ে আসবে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারটা উইল বি ওন বাই দি গভর্নমেন্ট, এবং প্রাইভেট সেক্টর শুড ডু দ্য ম্যানেজমেন্ট অফ ঢাকা চিটাগং, ঢাকা বগুড়া, 2-4টা মেইন করিডোরগুলো প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, এবং সেগুলো ফার্স্ট ক্লাস ট্রেন আমাদের আর গাড়ি না নিতে হয়। এরোপ্লেনে গেলেও 2 ঘন্টা আগে যেতে হয়, ট্রাফিক জ্যামের জন্য 1 ঘন্টা রাখতে হয়, এই দিয়ে যা সময় যায় আমি ট্রেনে চিটাগংয়ে পৌঁছে যাব। তো সেই জন্য এই যেমন আইজ ভাই বললেন যে রিভারাইন রুটটা ফর কার্গো ঠিক করা উচিত, আমি মনে করি যে রেলওয়েটাও ফর প্যাসেঞ্জার্স ঠিক করা উচিত। কারণ আজকে গাড়ি নিয়ে যদি আপনি চিটাগং যান, ইউ ডোন্ট নো কখন পৌঁছাবেন, ইউ মে টাইম ফর 6 আওয়ার্স, মেবি 10 ঘন্টাও পৌঁছাবেন না। তো এই জিনিসগুলোতে বেরিয়ে আসতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য সবকিছু চলে এখন টাইম মাফিক, এখন টাইম ইজ মানি। যদি আপনি রাস্তায় সময় কাটায় দেন, তা আপনি আয় করবেন কোথায়? আপনার ওখানেই লস হয়ে যাচ্ছে। তো রেলওয়েকেও সরকার দেখতে হবে, রেলওয়েতে কিছু কার্গো মুভমেন্টও করা যায়, বাট আই এম মোর ইন্টারেস্টেড যে রেলওয়েতে প্রাইভেট সেক্টর ইনভলভ হতে হবে। ইনফ্রাস্ট্রাকচার উইল বিলং টু দি রেলওয়েজ,
But wagon and engines will belong to private sector and they will share the profits. That's what I feel. যেমন বিদ্যুৎ নিয়ে জানতে চেয়েছিলাম, সর্বশেষ অবস্থাটা কি আপনার চোখে? বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের অবস্থান তো খুব ভালো। আপনারা দেখছেন যে লোডশেডিং নেই। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে আমি মনে করি বর্তমান সরকার এবং ইমিডিয়েট পাস্ট সরকার যারা ছিলেন তারা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছেন তাদের প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি। তার মাধ্যমে এখন 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাংলাদেশের বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো সময় মতন মানুষের মানসিকভাবে মনে হয় সময় মতন হয়নি, কিন্তু বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো তো ছোট বিদ্যুৎ কেন্দ্রের মতন খুব কম সময় হয় না। যেরকম হাতির বাচ্চা হয় অনেক বেশি দিন ধরে, অন্য অনেক কিছু আছে যারা একদিনে জন্ম দিয়ে দেয়। তো এরকম ভাবে জেস্টেশন পিরিয়ড, একেবারে ইংরেজিতে এটাকে জেস্টেশন পিরিয়ডই বলে, জেস্টেশন পিরিয়ড অফ লার্জ পাওয়ার প্লান্টস ইজ রাদার হাই। কিন্তু বর্তমানে প্রায় 4,700 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আন্ডার কনস্ট্রাকশন আছে। আমাদের সাথে অ্যাবাউট 700 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, 720 মেগাওয়াট আন্ডার কনস্ট্রাকশন আছে গ্যাস ভিত্তিক। মেঘনাঘাটের 335 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটা অলরেডি আজকে আপনার সাথে যখন কথা বলছি তখন চাকা ঘুরছে, টেস্ট রানের ভিতরে চাকা ঘুরছে। বিবিয়ানাতে ল্যান্ড ডেভেলপমেন্ট এবং এই যে ইসের কথা বলছিলাম পাইলিং এর কথা কমপ্লিট হয়েছে এবং মেইন ইঞ্জিন চলে এসছে। এগুলো এই জন্য বলছি যে দিস উইল প্রোভাইড এ ডিক্রিজ ডাউন অফ দি কস্ট অফ ইলেকট্রিসিটি। বর্তমানে যেই তেল ভিত্তিক শুধু একই সাথে আমাদের কিন্তু গ্যাসটা বাড়াতে হবে। গ্যাস প্রাইমারি ফুয়েল যদি সলভ না হয়, যেরকম মেঘনাঘাট আমার যদি এখন বিদ্যুৎ কেন্দ্র চালু হয় তাহলে কিন্তু ডিজেল দিয়ে চালাতে হবে, এটা ডুয়েল ফুয়েল ডিজেল দিয়ে চালাতে হবে। ডিজেল দিয়ে চালালে ওই 10-12 টাকা 14 টাকা কস্ট পড়বে, ডিজেল হলে 14 টাকা কস্ট পড়বে। তো তখন লোকজন বলবে যে এটা এত বেশি মূল্যের বিদ্যুৎ কেন। এই জিনিসটার সলিউশনটা প্রয়োজন আছে। আরেকটা বিদ্যুৎ খাতে যেটা বিরাট বড় একটা চিন্তা ভাবনা সরকারের শুরু করতে হবে যে আমরা ভবিষ্যতের দিকে কিভাবে এগোবো। ভবিষ্যতের দিকে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইজ এ নেসেসিটি ইন বাংলাদেশ, কয়লা ভিত্তিক পাওয়ার প্লান্ট ইজ এ নেসেসিটি ইন বাংলাদেশ। এই সমস্ত বড় বড় চিন্তা ভাবনা সরকার করছেন এবং যেহেতু ইমিডিয়েট পাস্টে তারা সাকসেসফুল, আমি আশা করছি যে আগামীতেও তারা খুব সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। বিদ্যুতে আজিজ ভাই যেভাবে বললেন, ওনারা তো খুবই সাকসেসফুল হয়েছেন এবং আই অলসো এগ্রি যে এখন আর পাওয়ার যায় না। কিন্তু একটা ব্যবসায় বড় ধস নেমে গেছে, পাওয়ার জেনসেট। যারা জেনসেট বেচতেন আগে তো 1 ঘন্টা যেত, 1 ঘন্টা আর থাকতো, 1 ঘন্টা থাকতো, 1 ঘন্টা যেত। তো তখন জেনসেট ধুমায় বিক্রি হতো। একটা ব্যবসা গেছে যেটার জন্য আমরা সবাই খুশি হচ্ছি। এখন যারাই ব্যবসা করছেন তারা জেনারেশন নিয়ে বসে আছে, পাওয়ার আর যায় না। পাওয়ার না গেলে কিন্তু মানুষের ভিতরে কেনার আর প্রবণতা আসে না। তো সেদিক দিয়ে আই ফিল সরি ফর দেম, কারণ এই জেন্টসের যারা আমদানি করেছেন বা আমদানি যারা ব্যবসা করছেন কিন্তু তাদের একটু তাদের ব্যবসার জন্য নিশ্চয়ই বিদ্যুৎ যাবে আর আসবে, সেদিক দিয়ে আই মাস্ট থ্যাংক আজিজ ভাই অ্যান্ড হিজ ট্রুপ। যারা যারা এই ব্যবসায় আছেন, দে হ্যাভ গিভেন আস। কারণ আমাদের যারা বড় বড় মেশিন চালাই, আপনি জানেন যে একবার বিদ্যুৎ চলে গেলে এটাকে আবার স্ট্যান্ডার্ড করতে গিয়ে আমার আবার আধা ঘন্টা লাগে, আর একটা করে মেশিন চালাতে হয় এবং ভাট করে যে বন্ধ হয়ে যায় তাতে অনেক ক্ষতি হয়ে যায়, ভালো ভালো পার্টস নষ্ট হয়ে যায়। যারা বিগ ইন্ডাস্ট্রি করে তারা এগুলো জানে। সেদিক দিয়ে আমি ধন্যবাদ জানাবো এবং আমি আশা রাখি যাতে যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো বানানো হয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে না, তাদের একটা সলিউশন আনা দরকার, হচ্ছে ন্যাশনাল লস। আর এই যে ভর্তুকি দেওয়া হচ্ছে বিদ্যুতে, এই 14 টাকায় কিনে 6 টাকায় বেচা, 8 টাকায় বেচা, এখান থেকে একটা পরিত্রাণ পেতে হবে। আদারওয়াইজ দি নেশন উইল ব্লিড এবং এই ব্লিডিংটা আমাদের থামাতে হবে। কি করে করতে হবে, কতগুলো সলিউশন রাজেশ ভাই দিলেন, যেমন চিপার সোর্স অফ এনার্জি নিতে হবে, এইগুলো দিকে দেখতে হবে, নিউক্লিয়ার বললেন। বাট দ্য বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমাদের বিদ্যুৎ লাগবেই অ্যাট এনি কস্ট। যদি আপনি বিদ্যুৎ না দেন, কস্ট অফ নট প্রোভাইডিং the electricity is much higher. একটা কথা হিসাব করা গেছিল 30-32 টাকার মতো নাকি কস্ট যদি আপনি না দেন। না, আমি ভাবছি আপনি কি শেষের দিকে আসছেন? বলুন আপনি। না, আমি বিদ্যুতের এই সমস্যার থেকে মনে করছি যে বাংলাদেশ অ্যাজ এ হোল এখন কিন্তু খুব আশার আলো দেখছে। কিসের জন্য আমরা আশার আলো দেখছি? প্রাইমারিলি আশার আলো দেখছি ইকোনমিক্স নিয়ে যে কথা হচ্ছে। 350 লক্ষ মেট্রিক টন খাদ্যদ্রব্য বাংলাদেশ উৎপাদন করছে অনেক কম জমিতে, বিকজ ইন্ডাস্ট্রির জন্য বলেন, শহর হওয়ার জন্য বলেন, অনেক জমি নিয়ে নিয়েছে। আমরা যেটা জমিতে আমরা 3 ফসল চাষ করতে আগে ভেবেছি যে আমাদের দেশে যখন ইন্ডাস্ট্রি হচ্ছে, লোকজন ভেবেছে যে হয়তো
খাদ্যদ্রব্য আমদানি করতে হবে। আজকে সেটা আমাদেরকে আমদানি করতে হচ্ছে না, যার ফলশ্রুতিতে আজকে আমরা তিনটা জিনিস বাংলাদেশে ইকোনমিতে বিরাট বড় দেখছি। একটা হলো এই যে 350 লক্ষ টন খাদ্যদ্রব্য, আরেকটা হলো আপনার $30 বিলিয়ন এক্সপোর্ট, যেটা প্রতি বছর 10 থেকে 15% হারে বাড়ছে। এখন 30 বিলিয়ন 10% বাড়াবো কিন্তু $3 বিলিয়ন। আপনি দেখেন 14-15 বিলিয়ন বিদেশ থেকে রেমিটেন্স আসছে। এর কারণে কারেন্ট অ্যাকাউন্টে আপনি সারপ্লাস হয়ে যাচ্ছেন, আপনার বাংলাদেশের টাকা আজকে স্টেবল হয়ে গেছে। আমরা কিন্তু আর গরিব নেই। আমি মনে করি যে এখন আমাদের রাইজ করার টাইম এসে গেছে। এটার সাথে যদি আমরা একটু কম মূল্যে জ্বালানি দিতে পারি, একটু প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আমাদের যারা ওয়ার্কার্স আছেন তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আপনি একেবারে ট্রু সেন্সে সোনার বাংলা দেখতে পারবেন। আর একটা একসাথে অ্যাঙ্গেল দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে ডলার রিজার্ভ যেটা উতলায় পড়ে যাচ্ছে এখন, হ্যাঁ এটা কিন্তু পদ্মা সেতুতে সেটা পদ্মা সেতু ঠিক না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, পদ্মা সেতু তো এটা গভর্নমেন্টের ডিসিশন, দে ক্যান ইউজ ইট ইফ দে উইশ টু, দে হ্যাভ দ্যাট লাক্সারি নাও। কিন্তু আমরা যারা বিজনেস করি, যেমন উনি কিন্তু আজকে বিদেশে ব্যবসা করতে পারেন ইফ হি ওয়ান্টস টু, যে এক্সপিরিয়েন্স আছে। আমরা পারি, এরকম আরো অনেক লোক পারে, কিন্তু আমাদেরকে বিদেশে ইনভেস্ট করার সুযোগ দেওয়া হচ্ছে না। তাতে অনেকে বলছেন যে আপনারা দেশেই আরো বেশি করে বিনিয়োগ করুন, তাতে কর্মসংস্থান হবে। দেশে হবে, কিন্তু বিদেশে কেস টু কেস বেসিস এখন ইজ দ্য বেস্ট টাইম এই ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে খুলতে হবে। তা না হলে এখানে ধাক্কাধাক্কি লেগে যাবে। আপনি একটা সার্টেন টাইম, এটা তো ইকোনমি ইজ নট ভেরি বিগ ইকোনমি, আমাদের পাশের ইকোনমি $3 ট্রিলিয়ন, আমরা 150 বিলিয়ন বা 200 বিলিয়ন পর্যন্ত উঠতে পারবো এখন। তো এইখানে কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। 40, 42, 45 বছর পর যখন আমাদের সব ফার্স্ট গ্রেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলো যারা আছে, ব্যাংকিং বলেন, ফাইন্যান্স বলেন, গার্মেন্টস বলেন, দে ক্যান গো অ্যান্ড ডু মিরাকেলস আউটসাইড। আমাদের এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ছেড়ে দেওয়া উচিত। 10 মিলিয়ন নিয়ে গেলে 10 বছরের মধ্যে 100 মিলিয়ন নিয়ে ব্যাক করবে। ইউ উইল গেট মাচ মোর রেমিটেন্স দ্যান হোয়াট উই আর গেটিং নাও। এটার সাথে আমি ওনার সাথে একমত। আমার মনে হয় এটাকে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি বলে। যাই হোক, আমরা যদি এখন আমাদের যেই এক্সপিরিয়েন্স হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের, অনেক কষ্টের দেশের ভিতরে থেকে, মানে কষ্টের দেশ বলতে রাজনীতি শুধু বোঝাচ্ছি না, আমি অলসো আমাদের এখানে ন্যাচারাল ক্যালামিটিস অনেক বেশি, বন্যা, ঝড়, এগুলোর ভিতরে একটা ছোট পোর্ট, চিটাগং পোর্ট, তার ভিতরে থেকেও বাংলাদেশের ব্যবসায়ীরা যেভাবে কাজ করেছে। আপনি আপনার এই চ্যানেল আইকে দেখেন না, আজকে আমরা বিটিভি থেকে চ্যানেল আইয়ের প্রোডাকশন অনেক বেশি। 1964 সালে যখন বিটিভি হয়েছিল তখন কেউ চিন্তা করতে পারছিল যে বাংলাদেশের এক একটা টিভি চ্যানেল বিটিভির থেকে বড় বড় হবে। I hope BTV doesn't mind, but this is a fact. আজকে আপনি 2000-3000 লোকের নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন। You were one of the wisest person in the whole world. মতলুব ভাই সারা পৃথিবীর ব্যবসা করছেন, সারা সব জায়গার কাজ করছেন। এই যে একটা এবিলিটি, সেটাকে নিয়ে যদি আমরা আরেকটু বড় জায়গায় খেলতে পারতাম, যেরকম আমরা এখন ক্রিকেট খেলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি না, হঠাৎ করে বললো যে টেস্ট ক্রিকেট খেলতে দিবে না সরকার, সবাই মিলে আমরা টেস্ট ক্রিকেট খেলতে দিতে হবে। আমাদেরকে তো খেলতে দিচ্ছেন না, আমাদেরকে একটু খেলতে দেন। উনি যেটা বললেন যে কিছু দেশের সীমানার বাইরে একটু খেলতে দেন, জি আমাদেরকে আশা করি আমরাও খারাপ খেলবো না। আমি একেবারে শেষ অনুষ্ঠানের শেষ প্রান্তে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে চাইবো, যে দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আমরা কথা বলছিলাম। যে স্বপ্ন আপনারা দুজন মিলে দেখাচ্ছেন, সেখানে বাংলাদেশের শিক্ষার হাল কি, মানে শিক্ষা ব্যবস্থা বা এই জায়গাটা আপনারা কিভাবে দেখেন, কি মনে করেন, কি হওয়া উচিত? 2-3 মিনিট করে যদি। আমি কিন্তু আপনার সাথে আজকে ডিসকাশনের প্রথমেই কথাটা বলেছি যে শ্রমের উন্নয়ন, প্রোডাক্টিভিটি অফ দি পারসন, ওয়ার্কারের প্রোডাক্টিভিটি বলা হচ্ছে, সেখানে আমার প্রোডাক্টিভিটিও কিন্তু পড়ে, আপনার প্রোডাক্টিভিটিও পড়ে, ওনার প্রোডাক্টিভিটিও পড়ে, ওয়ার্কার্স এর প্রোডাক্টিভিটি পড়ে। এই প্রোডাক্টিভিটি বাড়ে কিসের মাধ্যমে? এই প্রোডাক্টিভিটিটা বাড়ে জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। কাজে শিক্ষার প্রয়োজনীয়তা তো কিভাবে আমি বলবো, আমার থেকে অনেক আগে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়তে বলেছেন ওনাকে। কোন ধর্ম নাই, কোন কালচার নাই, কোন জ্ঞানী ব্যক্তি নাই যে বলেছে যে লেখাপড়া না করলে পরে উন্নয়ন হবে না। সেখানে বাংলাদেশের আমার মনে হয় টেকনিক্যাল এক্সপার্টিজ অনেক বেশি দরকার। এখন পুরোপুরি শিক্ষা বাংলাদেশে অনেক কম, সেই জন্য প্রাইমারি শিক্ষার পিছনে আছি। প্রাইমারি শিক্ষা যখন হচ্ছে,
এরপরে এই ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে তাদেরকে টেকনিক্যাল কিছু কাজ করানো যায় যাতে তাদের প্রোডাক্টিভিটিটা আমাদের দেশে কাজে লাগাতে পারি। মানে আমাদের চাহিদাটা ইকোনমিক সেক্টরে ইকোনমিক চাহিদাটা দেখেন, আমাদের তো মিড ম্যানেজমেন্টের ভিতরে আরেকটু উপরের লেভেলে যদি উঠেন, আরেকটু শিক্ষিত দেখেন কয়টা ইঞ্জিনিয়ার আছে, কয়টা এমবিএ হচ্ছে, দেশের তুলনায় এগুলি খুব কম। আমরা যত সিনিয়র ইঞ্জিনিয়ার সব বিদেশ থেকে আনতে হয়। আমার কোম্পানিতে এই মুহূর্তে প্রায় 30 জন বিদেশি ইঞ্জিনিয়ার কাজ করছে, যেটার কোনো প্রয়োজন ছিল না যদি বাংলাদেশের আমরা ওরকম ভাবে শিক্ষিত করতে পারতাম তাদেরকে এবং অ্যাক্রেডিশন দিতে পারতাম। আরেকটা বিরাট ব্যাপার হলো অ্যাক্রেডিশন। শিক্ষাও এমন একটা হয়ে গেছে যে আপনি শিক্ষিত কিন্তু কেউ মানছেন আপনার শিক্ষা, সেটা চলবে না। সেই জন্য এই অ্যাক্রেডিশন সিস্টেম যেটা, সেটাও আনা প্রয়োজন। সর্বোপরি শিক্ষা সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার হলো শিক্ষা। তো কাজেই আই থিঙ্ক ইউ হ্যাভ আস্কড দ্য রাইট কোশ্চেন এন্ড আই উইশ উই ক্যান মুভ অন। আমি অনেকটা ওই ধাঁচেরই, কিন্তু আরেকটু স্পেসিফিক বলি। আপনি দেখেন প্রাইমারি কিন্তু আজকে ফ্রি, সবাই পড়তেছে, স্কুল লেভেল পর্যন্ত ফ্রি, আর কয়েকটা জায়গায় বোধহয় কলেজ লেভেলও ফ্রি, ইউনিভার্সিটি কলেজ তো আছেই। আজকে যদি একটা আমি অফিসে ম্যানেজার চাই বা সেলসের কোনো লোক চাই কিংবা হিসাবপত্র রাখবে বা সুপারভাইজার চাই, নন টেকনিক্যাল, একটা যদি আমি অ্যাপ্লিকেশন চাই 2000 থেকে 4000 অ্যাপ্লিকেশন আসে। ওয়ারাজ এক্স্যাক্টলি ওয়ারাজ ভাই বলতেছিলেন সেটা হলো আমার টেক্সটাইল মেশিন যদি লোক চাই, যেটা ইলেকট্রনিক্স কারেক্ট আছে, কিংবা পেপার মিলের লোক চাই, কিংবা সিমেন্ট মিলের লোক চাই, লোক পাওয়া যায় না। একজনের লোক আরেকজন টেনে নিয়ে যাচ্ছে, এক ইন্ডাস্ট্রি ডাবল বেতন দিয়ে আরেকটি ইন্ডাস্ট্রি নিয়ে যাচ্ছে। কেন? বিকজ আমাদের এডুকেশন সিস্টেমটা ওই ব্রিটিশ আমলের সিস্টেম রয়ে গেছে, যে খালি লেখাপড়া করে বাবু বানাও। আর যদি বাংলাদেশ না হতো, যদি বঙ্গবন্ধু শেখ মুজিব যদি বাংলাদেশকে তৈরি না করতেন, আজকে আমরাও বাবু থাকতাম। লিখে নেন আপনি। সেজন্য প্রাইমারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেক লেভেলে আপনাকে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। এবং টেকনিক্যাল এডুকেশনের উপরে আমাদের এডুকেশন মিনিস্ট্রি শুড নট বি কল্ড এডুকেশন মিনিস্ট্রি, উইল কল টেকনিক্যাল এডুকেশন মিনিস্ট্রি। এমনি এডুকেশন তো আমাদের হচ্ছেই, সেখানে আপনি হয়তো ওই জিপিএ 5 বেশি পাচ্ছে বা কম পাচ্ছে, এই জিপিএ 5 কতগুলো চাকরি পাবে পরে? আপনি বাইরে খোঁজ নিয়ে দেখেন। আপনার এই যে আজকে ফ্রাস্ট্রেশন ইউথের মধ্যে, চাকরি তো পাচ্ছে না, আমরা কজন চাকরি দেবো? আমরা তো কজন বাবু লাগবে? আমরা তো বাবু লাগে না, কারণ আমরা তো সব কম্পিউটারে কাজ করে। সো সেই জন্য আই টোটালি এগ্রি উইথ আজিজ ভাই যে আমাদের টেকনিক্যাল এডুকেশন ইজ এ মাস্ট, অ্যান্ড ইট মাস্ট স্টার্ট ফ্রম দি বটম লেভেল। প্রাইমারি লোকে বলুক তুমি কি হতে চাও, এবং সেইভাবে আমাদেরকে সাজায় নিয়ে আসুক। পুরা ইন্ডাস্ট্রিটাকে এইভাবে টেকনিক্যাল এডুকেশন হিসেবে বেস করে সাজিয়ে দেওয়া উচিত। I can challenge you, this nation will move much faster than it is doing now. দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রা এই পর্বটি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 নম্বরে ডায়াল করে, চ্যানেলের পর্দার বাইরে, অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে এবং তৃতীয়মাত্রা.com-এ তৃতীয়মাত্রা এই পর্বটি এবং পুরোনো পর্বগুলো দেখতে পারবেন। মিস্টার মোহাম্মদ আজিজ খান এবং মিস্টার আব্দুল মতলব আহমদ, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি অর্থনীতির সঙ্গে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, নানা বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন। রাজনীতির চাইতে অর্থনৈতিক চ্যালেঞ্জটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব ওনারা দিচ্ছেন, যদিও বা রাজনীতিকে কোনো অবস্থাতেই খাটো করে দেখছেন না। তবে রাজনীতির নামে যে অশান্তি, সেটি যে মানুষ পছন্দ করে না, সেটি ওনারা এক বাক্যে বলছেন। বিশেষ করে 5ই জানুয়ারির পরে সেটি প্রমাণিত হয়েছে এবং সেই জায়গায় ওনারা মনে করেন যে রাজনীতিতে একটা সমঝোতায় আসতে হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য, একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা প্রতিষ্ঠা করবার জন্য। দুজনেই মনে করেন নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে, যেগুলো অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। কিন্তু এইসব ইনফ্রাস্ট্রাকচার, যে মূল গোড়ার ইনফ্রাস্ট্রাকচার যেটি শিক্ষা, সেটি নিয়ে দুজনে একমত যে
প্রয়োজন অনুযায়ী আমাদের শিক্ষার কাঠামোটাকে ঢেলে সাজাতে হবে। এমন শিক্ষিত মানুষ তৈরি করতে হবে যারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবে। শুধুমাত্র ডিগ্রিধারী থাকলে বাংলাদেশের কোনো কল্যাণ হবে না এবং সেটি শেষ পর্যন্ত কোনো ফল দেবে না। ওনারা মনে করেন যে বাংলাদেশের মানুষ সামাজিক অর্থনৈতিক দেশের উন্নয়ন চায় এবং সেই জায়গায় অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি, এবং এই জায়গায় গ্যাস এবং কয়লার উপরে নজরটা বেশি দিতে হবে। এবং বিদ্যুৎ ক্ষেত্রে অনেক অগ্রগতি হচ্ছে, কিন্তু বিদ্যুতের প্রাইমারি সোর্স হিসেবে যে জ্বালানি, গ্যাস, কয়লা দেশের ভেতর থেকে আমদানি করলে কিভাবে আমদানি করা হবে সেই সব বিষয়গুলোতে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে দ্রুত এই বিষয়ে একটি নীতি প্রণয়ন করা দরকার। যদি নীতির কথা বলতে গিয়ে কথা এসছে যে বাংলাদেশে অনেক নীতি আছে, আইন আছে, কিন্তু তার কার্যকর কোনো প্রয়োগ নেই, বরং নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে এবং সেই আইনের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে বাংলাদেশ। দেশে সম্পদের একটা অসম বন্টন হচ্ছে, সেটি নিয়ে ওনারা কথাবার্তা বলেছেন। দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের যে সমস্যা বা সীমাবদ্ধতা সেটি নিয়ে আলোচনা হয়েছে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী যেটি আমরা বলি, তার সঙ্গে রাজধানীর যে যোগাযোগ ব্যবস্থা সেটি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার কথা আলোচনা করতে গিয়ে এখানে পাবলিক ট্রান্সপোর্ট, রোড ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন ওনারা। অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা কাজ করবার জন্য অর্থের যোগানের জায়গায় যে দুর্বলতা সেটি আলোচনার মধ্যে এসেছে। বিশেষ করে এটি মধ্যবিত্ত শ্রেণীর জন্য যে সমস্যা সেই আলোচনাও করেছেন এবং এই জায়গাটা তো এটি মনোযোগ দেবার কথা বলেছেন ওনারা। পোর্টের কথা আলোচনা এসেছে, বিশেষ করে ডিপ সি পোর্টের প্রয়োজনীয়তার প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ওনারা দেখবার চেষ্টা করেছেন। এই আলোচনা আমরা ভবিষ্যতে আরো করবার চেষ্টা করব। মূলত এই আলোচনাগুলো থেকে যেটি আমাদের প্রত্যাশা, যে নীতি নির্ধারকরা বিষয়গুলোকে বিবেচনায় নেবেন। উদ্যোক্তা শ্রেণী এখানে যারা কাজ করছেন তারা নিজেরা যথেষ্ট উদ্যমী, যথেষ্ট মেধাবী, দক্ষ এবং তারা যাদেরকে নিয়ে কাজ করেন তাদেরও তাদের নিজেদের ভেতর থেকে প্রণোদনার কোনো অভাব নেই, কিন্তু একটু নীতিগত সহায়তা যেটি সরকারের কাছ থেকে চাওয়ার, ওনারা মনে করেন সরকার অনেকখানি এই ক্ষেত্রে এখন সক্রিয়, কিন্তু আরো সক্রিয়তা প্রয়োজন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।